ঢাকা এবং ঢাকার বাইরে সেকেন্ড সারির নেতৃবৃন্দরা তারা আন্দোলনে যোগদান করেছিল। এবং বিশেষ করে আবু সাইদ ওয়াসিম যেদিন শহীদ হলো, নিশ্চিত করেছি যে এই আন্দোলন থেকে আর পিছপা হওয়া যাবে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় একদিনই আসলে পল্টন এলাকাতে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এবং সেদিনই বাংলাদেশে প্রথম ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার আগের দিন রাত থেকে। তো সুতরাং 20 তারিখের কারফিউ প্রথম দেওয়া হয়েছিল, 19 তারিখ যেটি ঘোষণা দেওয়া হয়েছিল। এবং সেদিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে একটি সরাসরি নাম্বারে ফোন করে তিনি বলেছিলেন যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকেই প্রথম আসলে কারফিউ ভেঙে মিছিল করার সাহস করতে হবে, এবং আমরা যদি মিছিল করতে সক্ষম হই তাহলে সাধারণ মানুষ, সাধারণ জনতা কারফিউ ভেঙে মিছিল যে করা যায় এই সাহসটা আসলে আসবে। সেজন্য আমরা 20 তারিখ বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় প্রথম কারফিউ ভেঙে আমরা শান্তিনগরে মিছিল করতে সক্ষম হয়েছি। এবং সেই সময় কিন্তু উল্লেখযোগ্য যে ঘটনা সেটি হচ্ছে কারফিউ ভেঙে মিছিল করা এটি কষ্টকর ছিল এই জন্যই, কারণ আমরা ইন্টারনেট নির্ভর যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একদমই সেদিন ক্লাব ছিল। দেখা মাত্র গুলি করার নির্দেশনা ছিল প্রথম দিন, এবং সেই মিছিলটি করে আমরা, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, কয়েকটি টেলিভিশন এটি প্রচার করেছিল এবং মানুষজন সাহস পেয়েছিল আসলে এই কারফিউ ভেঙে মিছিল করার মধ্যে থেকে। আবু সাইদ প্রথম শহীদ হয়েছে এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিম আকরাম যখন শহীদ হয়েছে, ঠিক তখন থেকে আন্দোলনের গ্রাফটা কিন্তু অনেক বেশি অন্যদিকে চলে গিয়েছিল। তখন মানুষ বুঝতে পেরেছিল যে সরকার যে অবস্থান থেকেছে সেই অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। তখন কিন্তু আমাদের যোগাযোগের মধ্যে আমাদের মধ্যে ব্যত্যয় ঘটেছিল। বিশেষ করে আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের সাথে আমি যোগাযোগ করতে পারিনি 18 তারিখ রাত থেকে। অর্থাৎ 19 তারিখে যে পল্টন এলাকাতে সংঘর্ষ হয়েছে বা রামপুরা বাড্ডা রাস্তাতে, সেদিন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা একদমই ক্লাবস। সে অবস্থাতে আমরা নেতাকর্মীদের সাথে আসলে যোগাযোগ করেছি অত্যন্ত কষ্টকরভাবে। বিশেষ করে আমরা দেখা গেছে প্রতিদিন একটি করে মোবাইল আমরা নিয়েছি, যেটি ছোট মোবাইল, অত্যন্ত কম দামে একটি করে সিম, সে একদিনে আমরা ব্যবহার করেছি। ব্যবহার করে আমরা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সে একটি মোবাইল, একটি সিম সেটা আমরা ফেলে দিয়েছি, নতুন করে মোবাইল সিম আমরা নিয়েছি। বাংলাদেশের সাথে হচ্ছে বিশেষ করে লন্ডনের একটি সময়ের পার্থক্য রয়েছে 6 ঘন্টার, কিন্তু ওই জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা 24 ঘন্টা ফোন করার সাথে সাথে ওনাকে পেয়েছি। এমনকি ওনার বাসার নাম্বারটি, যে নাম্বারটি সাধারণত আমাদের কাছে থাকতো না, সেই নাম্বারটি তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন যে আমাকে যদি স্বাভাবিক নাম্বারগুলোতে না পাই তাহলে ওই নাম্বারে যেন যোগাযোগ করি। এরকম হয়েছে উনি আমাদেরকে পাচ্ছেন না, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। কোন জায়গায় কোন ঘটনা ঘটছে, কোন নেতাকর্মী কোথায় হতাহত হয়েছে, অথবা কোন জায়গায় কি লাগবে, কি করতে হবে, প্রতিক্ষণে তিনি আমাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। যারা শহীদ হয়েছে তারা তো শহীদ বলতো না, তারা তো বলতো যারা নিহত হয়েছে, তাদের ভাষায়, আওয়ামী লীগের ভাষায়, তাদের ভাষায় কথিত রাষ্ট্রীয় শোক পালনের একটি কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলেছিলেন এই কর্মসূচির বিপরীতে পাল্টা কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা, অর্থাৎ তিনি বলেছেন লাল পতাকা, লাল মাথায় কাপড় বেঁধে কোনো প্রোগ্রাম করা যায় কিনা, তোমরা সমন্বয়ক যারা রয়েছে তাদের সাথে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে এরকম একটা প্রোগ্রাম করা যায় কিনা, এটি তিনি আমাকে বলেছেন। তখনই আলোচনার মধ্যে আমরা সমন্বয়কদের সাথে যখন আলাপ করছিলাম, এখানে আপনি জানেন আব্দুল কাদের ছিল, রিপাত রশিদ ছিল, মাহিন সরকার ছিল, হান্নান ছিল, আরও অনেকে ছিল। আবার এই আলাপ আলোচনার মধ্যে উঠে আসলো যে যদি লাল ব্যাচ মুখে দিয়ে বা মাথায় দিয়ে যদি প্রোগ্রাম করতে সক্ষম না হয় বা এটি যদি সম্ভব না হয় তাহলে আসলে কী করবে। তখন অনেকে প্রস্তাব করলো যে তাহলে লাল পতাকা বেঁধে অথবা লাল মুখে ব্যাচ ধারণ করে বা মাথায় বেঁধে যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করবে। কিন্তু আপনি জানেন যে সেই সময়ে এত খারাপ পরিস্থিতি ছিল, কারফিউ ছিল, দোকানপাট বন্ধ, সেই সময় তো লাল কাপড় সংগ্রহ করা অনেক বেশি কষ্টকর ছিল। সেজন্য 3য় নাম্বার অপশান হিসাবে বলেছে যদি প্রথম 2টি সম্ভব না হয় তাহলে 3য় নাম্বার হিসাবে অনেকে লাল পতাকা দিয়ে অথবা লাল ব্যাজ ধারণ করে প্রোফাইল লাল করবে, এটিও 3য় নাম্বার অপশান ছিল। এবং আপনার মনে রয়েছে শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালবেলা তারা লাল ব্যাজ মাথায় দিয়ে বা মুখে দিয়ে তারা কিন্তু প্রোগ্রাম করেছে। এবং সন্ধ্যাবেলা আপনি দেখেছেন যে অনেকে লাল পতাকা বেঁধে বা মুখে লাল কপালে দিয়ে
অনেকে ছবি পোস্ট করেছে, কিন্তু এটা অপেক্ষাকৃত দুইটি একটু কঠিন ছিল, এই জন্য অনেকে লাল প্রোফাইল লাল করেছে। সুতরাং এটি একটি ট্রেন্ড হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কারা লাল প্রোফাইল দিচ্ছে আর কারা হচ্ছে কালো প্রোফাইল দিচ্ছে। এই দুইটা ভাগ হয়ে মানুষ কারা পেশিবাদের পক্ষে কারা পেশিবাদের বিপক্ষে সেদিন আসলে আলাদা হয়ে গিয়েছিল, এবং এই আলাদা হওয়ার মাধ্যমে আন্দোলনের একটি ভিন্ন রূপ লাভ করেছে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শক্তি, সেই শক্তিটা রাজপথে আসলে চলে আসছে। ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের অপেক্ষাকৃত যারা প্রথম সারির নেতৃবৃন্দ, তাদেরকে পিছনে রেখে যারা সেকেন্ড সারির নেতৃবৃন্দরা তারা আন্দোলনে যোগদান করেছিল। এবং বিশেষ করে 16ই জুলাই যেদিন আবু সাইদ ওয়াসিম যেদিন শহীদ হলো, সেদিনের পর থেকে আমাদের বাংলাদেশের সকল ইউনিটকে আমরা একদম ঘোষণা দিয়েছি যে এই আন্দোলনের একদম সম্মুখ সারিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এবং সেজন্য আপনি দেখেছেন যে পুরো আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী আন্দোলনে শহীদ হয়েছে। নিশ্চিত করেছি যে এই আন্দোলন থেকে আর পিছপা হওয়া যাবে না, এই আন্দোলনকে কিভাবে সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া যায় সেজন্য আমরা আমাদের ছাত্রদলের সকল নেতাকর্মীকে আমরা নির্দেশনা দিয়েছি। আসলে কোনো ভয় ছিল না, বিশেষ করে এটি আন্দোলনের কৌশল হিসাবে যারা সমন্বয়ক ছিলেন তখন, বিশেষ করে শুরুর দিকে আসিফ নাহিদ সহ যারা ছিলেন, তাদের সাথে আমাদের পারস্পরিক যোগাযোগ ছিল যে আমরা আমাদের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জেলা নগরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আমাদের সুপার পাইপের যারা নেতৃবৃন্দরা, তারা আসলে সামনে থাকবে না, বরং অপেক্ষাকৃত যারা সেকেন্ড লেয়ারের আমাদের নেতৃবৃন্দরা তারা যদি আন্দোলনে থাকে তাহলে আন্দোলনকে নিয়ে বিতর্কিত করতে পারবে না। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে তিনি যারা আন্দোলন করছিলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ যারা আন্দোলন করছিলেন, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলেছিলেন। তারই প্রতিবাদে 14 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা যে জড়ো হয়েছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীরাও ছিল। সেখানে স্লোগানের একটি অংশ ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই পর্যন্ত। কিন্তু কে বলেছে এই যে স্বৈরাচার স্বৈরাচার, এই যে সেকেন্ড যে অংশটুকু জুড়ে দেওয়া হয়েছে স্লোগানের মধ্যে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই করেছে। সুতরাং খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রকাশ্যে স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরাই। এবং আপনি জানেন যে 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে, যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে কার্জন হলের। এবং তার প্রতিবাদে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 15 তারিখে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছিল। এবং জুলাই এবং আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে গুম করা হয়েছে, তারপরে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনে, ছাত্র জনতার এই অভূতপূর্ব আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে অপরিসীম ভূমিকা পালন করেছে, সেটি ইতিহাসে নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে বলে আমরা মনে করি।